স্মোলনীতে নবগঠিত জনকমিশন পরিষদও বসে নেই। প্রথম ডিক্রি ইতিমধ্যেই ছাপাখানায় গেছে। শহরের রাস্তায় হাজারে হাজারে তা বিলি হবে সেই রাতেই। দক্ষিণমুখী পূর্বমুখী প্রতিটি ট্রেনেই গাইড বন্দি হয়ে তা চালান যাবে। কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ সমেত শ্রমিক ও সৈনিক প্রতিনিধি সোভিয়েতগুলির সারা রুশ কংগ্রেস নির্বাচিত রুশ প্রজাতন্ত্রের সরকার হিসেবে জনকমিশন পরিষদ ডিক্রি জারি করছে। ১. সংবিধান সভার নির্বাচন হবে পূর্ব নির্ধারিত তারিখেই, অর্থাৎ 12ই নভেম্বর। ২. সমস্ত নির্বাচনী কমিশন, স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা, শ্রমিক, সৈনিক ও কৃষক প্রতিনিধি সোভিয়েত এবং ফ্রন্টের সৈনিক সংগঠনগুলিকে পূর্ব নির্ধারিত তারিখে স্বাধীন ও নিয়মিত নির্বাচন নিশ্চিত করার জন্য সর্বপ্রচেষ্টা নিয়োগ করতে হবে। স্বাক্ষর রুশ প্রজাতন্ত্রের সরকারের পক্ষ থেকে জনকমিশন পরিষদের সভাপতি ভ্লাদিমির উলিয়ানভ লেনিন। ওদিকে পৌরসভা ভবনে তোড়জোড় চলেছে পুরোদমে। আমরা যখন এসে পৌঁছলাম তখন প্রজাতন্ত্রের পরিষদের একজন সভ্য বক্তৃতা দিচ্ছিলেন। বললেন, প্রজাতন্ত্রের পরিষদ মনে করে না যে তার ক্ষমতা গেছে, শুধু নতুন একটা সভাকক্ষ না পাওয়া পর্যন্ত সে তার কাজ চালাতে পারছে না। ইতিমধ্যে পরিষদের মুখপাত্র কমিটি দল বেঁধে ত্রাণ কমিটিতে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত বলে রাখি, রুশ প্রজাতন্ত্র পরিষদের উল্লেখ ইতিহাসে এই শেষবারের মতো। এরপর শুরু হলো চিরাচরিত মন্ত্রী দপ্তর, ডাক্তার ইউনিয়ন প্রভৃতির প্রতিনিধিদের বক্তৃতা। বলশেভিক জবরদখলীদের জন্য তারা যে কাজ করবে না বলে দৃঢ় সংকল্প, তার শততম পুনরাবৃত্তি। শীতপ্রাসাদে ছিল এমন একজন ইউঙ্কার, তার নিজের এবং সাথীদের বীরত্বের এক অতিরঞ্জিত কাহিনী শোনালো এবং লালরক্ষীদের জঘন্য আচরণের বর্ণনা দিল, এবং সবই ভক্তি ভরে গলাধ্যকরণ করা হলো। কে একজন সোশ্যালিস্ট রেভলিউশনারিদের নারদ পত্রিকার একটা বিবরণ পড়ে শোনালেন। তাতে দাবি করা হয়েছে শীতপ্রাসাদে ক্ষতির পরিমাণ নাকি 50 কোটি রুবল। লুটতরাজ ও ভাঙচুরের বিশদ বর্ণনাও বাদ যায়নি। থেকে থেকে টেলিফোনের কুরিয়াররা খবর আনছিল 4 জন সমাজতন্ত্রী মন্ত্রী কারামুক্ত হয়েছেন। ক্রিলেনকো পিটার পলে গিয়ে অ্যাডমিরাল ভেরদরফস্কিকে বলেছেন সামুদ্রিক মন্ত্রী দপ্তরে কেউ নেই, রাশিয়ার স্বার্থের কথা ভেবে তিনি যেন জনকমিশন পরিষদের অধীনে কর্তৃত্বভার গ্রহণ করেন, এবং বৃদ্ধ নাবিক নাকি রাজি হয়েছেন। গাতচিনা থেকে কেরেন্সকি এগিয়ে আসছে উত্তরমুখ। বলশেভিক গ্যারিসন তার সামনে পিছু হটছে। স্মোলনি আরেকটি ডিক্রি জারি করে খাদ্য সরবরাহের ব্যাপারে পৌরসভার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। এই শেষের ঔদ্ধত্যটায় উষ্মার বিস্ফোরণ ঘটল। জবরদখলি স্বৈরাচারী লেনিন, যার কমিশনরা গিয়ে পৌরসভার গ্যারাজ অধিকার করেছে, পৌরসভার গুদামগুলোয় প্রবেশ করেছে, সরবরাহ কমিটি এবং খাদ্য বন্টনে হস্তক্ষেপ করেছে, সেই লেনিনের এত বড় স্পর্ধা যে অবাধ, স্বাধীন, স্বায়ত্তশাসিত পৌর সরকারের ক্ষমতা সীমা নির্ধারণ করতে আসে। একজন সদস্য ঘুষি তুলে প্রস্তাব করল, বলশেভিকরা যদি সরবরাহ কমিটিগুলোর ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে শহরের খাদ্য যোগান বন্ধ করে দেওয়া হবে। বিশেষ সরবরাহ কমিটির আরেকজন সদস্য রিপোর্ট দিলেন, খাদ্য পরিস্থিতি অতি সংকটজনক, তাড়াতাড়ি খাদ্য ট্রেন পাঠাবার জন্য দূত পাঠানো হোক। নাটকীয় সুরে দেদেনেঙ্কো ঘোষণা করলেন যে গ্যারিসন টলে উঠেছে। সেমিওনভস্কি রেজিমেন্ট ইতিমধ্যেই সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টির হুকুমে চলবে বলে ঠিক করেছে। নেভায় টর্পিডো বোটের খালাসিরা দ্বিধাগ্রস্ত। প্রচার চালিয়ে যাবার জন্য সঙ্গে সঙ্গে বহাল হলো 7 জন সদস্য। এরপর বৃদ্ধ মেয়র এলেন মঞ্চে। কমরেড ও নাগরিকগণ, এইমাত্র খবর পেলাম যে পিটার পলের বন্দিরা বিপন্ন। পাভলভস্ক শিক্ষালয়ের 14 জন ইউঙ্কারের পোশাক কেড়ে নিয়ে নির্যাতন করেছে বলশেভিক পাহারাদাররা। একজন পাগল হয়ে গেছে, মন্ত্রীদের খুন করার হুমকি দিচ্ছে ওরা। আতঙ্ক ও ধিক্কারের ঝড় বয়ে গেল। ধূসর পোশাকে বেঁটে দোহারা চেহারার একজন মহিলা বক্তৃতা দেবার দাবি করতেই তা আরও প্রচণ্ড হয়ে উঠল। প্রবীণা বিপ্লবী ইনি ভেরা স্লুৎস্কায়া, পৌরসভার বলশেভিক সদস্য।
গালাগালির বন্যায় দৃকপাত না করে তিনি তার কঠিন কাংস কণ্ঠে জানালেন, এটা মিথ্যে কথা ও প্ররোচনা। যে শ্রমিক কৃষক সরকার মৃত্যুদণ্ড নাকচ করে দিয়েছে তারা এ কাজ অনুমোদন করতে পারে না। আমরা দাবি করি যে অবিলম্বে ব্যাপারটার তদন্ত হোক। এর পেছনে সত্যি কিছু থাকলে সরকার তৎপর ব্যবস্থা অবলম্বন করবে। সমস্ত পার্টির সদস্যদের নিয়ে অবিলম্বে একটি কমিশন নিযুক্ত হলো। মেয়র সমেত তারা পিটার পলে গেল তদন্ত করতে। পেছনে পেছনে আমরাও যখন বেরুচ্ছি তখন পৌরসভা আরেকটি কমিশন গঠন করছিল কেরেন্সকির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কেরেন্সকি শহরে প্রবেশ করার সময় যাতে রক্তপাত এড়ানো যায়। দুর্গের ফটকে প্রহরীদের ধাপ্পা দিয়ে আমরা যখন ঢুকে পড়লাম তখন রাত 12টা। এগুলাম গির্জা বরাবর বিরল বিজলি বাতির ঝাপসা আভায়। এখানেই সুঠাম সোনালি মিনারগুলোর নিচে আছে জারদের পুরুষানুক্রমিক সমাধি। ঘড়িতে এখনো প্রতিদিন বেলা 12টায় মাসের পর মাস বেজে যাচ্ছে বাজে ইৎসারি আখ্রানি সঙ্গীত। জায়গাটা পরিত্যক্ত। অধিকাংশ জানলাতে আলো পর্যন্ত নেই। অন্ধকারে মাঝে মাঝে ধ্বংস কারো সঙ্গে ধাক্কা লাগছে। কোনো প্রশ্ন করলে সে সেই চিরাচরিত জবাব দিচ্ছে, আমি জানি না। ত্রুবেৎস্কয় বুরুজের অনুচ্চ কালো আকৃতিটা দেখা যাচ্ছে বাঁ দিকে। এই সেই জীবন্ত সমাধি যেখানে জার আমলের স্বাধীনতার কত শহীদ তাঁদের প্রাণ হারিয়েছেন বা পাগল হয়ে গিয়েছেন। তারপর সাময়িক সরকার জার মন্ত্রীদের বন্দি রাখে এখানে, আর এখন বলশেভিকরা বন্দি করে রেখেছে সাময়িক সরকারের মন্ত্রীদের। দরদি একজন নাবিক আমাদের নিয়ে এলো ট্যাঁকশালের কাছে ছোট্ট একটা বাড়িতে, কমান্ড্যান্টের অফিসে। জন ছয়েক লালরক্ষী নাবিক আর সৈনিক ধোঁয়া ভরা গরম একটা ঘরে বসে আছে। সমোভারে জল ফুটছে সানন্দে। আমাদের সুস্বাগত জানিয়ে আমন্ত্রণ করা হলো চায়। কমান্ড্যান্ট ছিলেন না। পৌরসভার সাবোতাজকারীদের একটি কমিশনকে তিনি ঘুরিয়ে দেখাতে গেছেন। তারা নাকি একেবারে নিশ্চিত যে ইউঙ্কারদের সবাইকে মেরে ফেলা হচ্ছে। মনে হলো ব্যাপারটায় ভারী মজা লেগেছে এদের। ঘরের এক কোণে বসে আছে বেঁটে হতস্বাস্থ্য একটি টেকো লোক, গায়ে ফ্রক কোট, দামি ফার বসানো ওভারকোট, মোচ কামড়াচ্ছেন। চারিপাশে তাকাচ্ছেন এক কোণঠাসা ইঁদুরের মতো। সদ্য গ্রেপ্তার হয়েছেন তিনি। কে একজন তাচ্ছিল্য ভরে বলল, মন্ত্রীতন্ত্রী কেউ একজন হবে। বেঁটে লোকটি বোধহয় শুনতে পায়নি। বোঝা যায় ভয়ানক ভড়কে গেছে সে, যদিও ঘরের লোকেদের তার প্রতি বিন্দুমাত্র কোনো বিদ্বেষ দেখলাম না। আমি গিয়ে কথা বললাম ফরাসিতে। ভদ্রলোক সংক্ষেপে মাথা নুইয়ে পরিচয় দিলেন, কাউন্ট টলস্টয়। বুঝছি না কেন আমায় গ্রেপ্তার করা হলো। বাড়ি যাবার পথে ত্রয়ৎস্কি সাঁকো পেরোচ্ছি, এমন সময় এই লোকগুলোর দুজনে এসে আমায় আটকায়। আমি ছিলাম জেনারেল স্টাফের সঙ্গে সংশ্লিষ্ট সাময়িক সরকারের একজন কমিশনার মাত্র, মোটেই সরকারের কোনো সদস্য নই। ছেড়ে দেওয়া যাক ওকে, বললেন একজন নাবিক। নির্বিষ লোক বলল যে সৈনিকটি বন্দিকে এনেছে। কমান্ড্যান্টকে জিজ্ঞেস করতে হবে। রাখো তোমার কমান্ড্যান্ট, শ্লেষের সুরে বলল নাবিকটি। তাহলে বিপ্লবটা করলো কেন শুনি? অফিসারদের হুকুম তামিল করেই চলবা বলে? পাভলভস্ক রেজিমেন্টের একজন সুবেদার অভ্যুত্থান শুরুর গল্প বলছিল। 6 তারিখ রাত্রে রেজিমেন্টে ডিউটি ছিল জেনারেল স্টাফের দপ্তরে। কিছু কমরেড সমেত আমি ছিলাম পাহারায়। ইভান পাভলোভিচ ও আরেকটি লোক, নামটা তার মনে নেই, গিয়ে লুকিয়েছিল জানলার পর্দার আড়ালে, যে ঘরে স্টাফের বৈঠক চলছিল। প্রচুর ব্যাপার তারা জানতে পারে, যেমন গাতসিনার ইউঙ্কারদের রাত্রেই পেত্রোগ্রাদে আনার হুকুম, সকালে মার্চ করার জন্য কসাকদের তৈরি থাকার হুকুম। সবই কানে যায় তাদের। ভোরের আগেই শহরের প্রধান প্রধান জায়গাগুলো দখল করতে হবে, তারপর সাঁকোগুলো খুলে ফেলার ব্যাপারটা। কিন্তু যখন স্মোলনিকে ঘেরাও করার আলোচনা শুরু হলো তখন ইভান পাভলোভিচ আর সইতে পারল না। লোকজনের খুব আসা যাওয়া শুরু হয়েছিল সেই সময়। ওই ফাঁকে ইভান পাভলোভিচ অলক্ষ্যে বেরিয়ে চলে আসে পাহারা করে। অন্য কমরেডটি ওখানেই থেকে যায়, যা পারে শুনবে বলে। আমার আগেই সন্দেহ হয়েছিল কিছু একটা ব্যাপার চলছে। গাড়ি ভর্তি করে কেবলই সব অফিসার আসছে, মন্ত্রীরাও আসছেন। ইভান পাভলোভিচ যা যা শুনেছে আমায় বলল। রাত তখন 2:30 বেজে গেছে। স্থানীয় কমিটির সেক্রেটারি ছিল সেখানে। সব ব্যাপার জানিয়ে জিজ্ঞেস করলাম কি করব। বলল, যারাই ঢুকবে কি বেরোবে তাদের সবাইকে গ্রেপ্তার করো। আমরা শুরু করে দিলাম। ঘণ্টাখানেকের মধ্যেই জন কয়েক অফিসার এবং 2জন মন্ত্রীকে পাকড়াও করে সোজা পাঠিয়ে দিলাম স্মোলনিতে। কিন্তু সামরিক বিপ্লবী কমিটি তখনও তৈরি হয়ে ওঠেনি। ভেবে পেল না কি করবে। খানিক বাদেই হুকুম এলো সবাইকে যেন ছেড়ে দিই।
কাউকে গ্রেপ্তার না করি। দেখো দেখি, ছুটলাম আমরা স্মলনিতে। ঘণ্টাখানেক ধরে কথা বলার পর তবে ওদের টনক নড়ল যে ব্যাপারটা যুদ্ধই বটে। হেডকোয়ার্টার্সে ফিরলাম ভোর 5টায়। ততক্ষণে ওদের বেশিরভাগই কেটে পড়েছে, তাহলেও জন কয়েককে পাওয়া গেল। তাছাড়া গ্যারিসন ওদিকে মার্চ শুরু করেছে। ভাসিলি ওস্ত্রভের একজন লালরক্ষী খুঁটিয়ে বর্ণনা দিল অভ্যুত্থানের মহাদিনটিতে তার এলাকায় কি ঘটেছিল। আমাদের তো কোনো মেশিন গান ছিল না, বলল হেসে। স্মলনির কাছ থেকেও কিছু পাওয়া গেল না। এমন সময় কমরেড জালকিন্দ, পৌরসভার আঞ্চলিক শাখায় তিনি একজন সভ্য, হঠাৎ তাঁর মনে পড়ে গেল যে তাদের বৈঠক ঘরে একটা মেশিন গান পড়ে আছে, জার্মানদের কাছ থেকে কেড়ে নেওয়া। তাই জালকিন্দ, আরেকজন কমরেড আর আমি গেলাম। মেনশেভিক আর সোশ্যালিস্ট রেভলিউশনারিদের মিটিং চলছে। আমরা তো দরজা খুলে সোজাসুজি এগিয়ে গেলাম। টেবিল ঘিরে ওরা বসে আছে 12 কি 15 জন, আর আমরা শুধু 3টি লোক। আমাদের দেখেই কথা বলা বন্ধ করে হাঁ করে চেয়ে রইল। আমরা সোজাসুজি ঘরটা পেরিয়ে খুলে ফেললাম মেশিন গানটা। একটা অংশ ঘাড়ে নিল কমরেড জালকিন্দ, আর একটা অংশ আমি। সোজা বেরিয়ে এলাম ঘর থেকে। কেউ টু শব্দটি পর্যন্ত করলো না। শীতপ্রাসাদ কেমন করে দখল হলো জানেন? জিজ্ঞেস করলো একজন নাবিক। 11টা নাগাদ আমরা টের পেলাম যে নেভার দিকে কোনো ইউঙ্কার নেই। তাই দরজা ভেঙে একে একে ছোট ছোট দলের নানান সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে লাগলাম। একেবারে সিঁড়ির মাথায় পৌঁছতেই ইউঙ্কার আমাদের আটক করে বন্দুকগুলো কেড়ে নিল। কিন্তু অন্য লোকগুলো থামেনি। অল্প অল্প করে এসে জমতে জমতে শেষ পর্যন্ত আমরাই দলে ভারী হয়ে উঠলাম। ব্যাস, তখন ঘুরে দাঁড়িয়ে আমরাই কেড়ে নিলাম ইউঙ্কারদের বন্দুক। এই সময় ঘরে ঢুকলেন কমান্ড্যান্ট, ফুর্তিবাজ, নন কমিশনড অফিসার, বয়স বেশি নয়, ব্যান্ডেজ বাঁধা হাত, চোখ ঘিরে নিদ্রাহীনতার গভীর বৃত্ত। দৃষ্টি তার প্রথমেই পড়ল বন্দির উপর। বন্দিও সঙ্গে সঙ্গেই তার কৈফিয়ত দিতে শুরু করেছিল, কিন্তু কমান্ড্যান্ট তাকে থামিয়ে দিল। ও হ্যাঁ, বুধবার বিকেলে হেডকোয়ার্টার্স ছেড়ে দিতে যারা আপত্তি করে আপনি সেই কমিটিরই একজন। তবে আপনাকে আমাদের প্রয়োজন নেই, মার্জনা করবেন। দরজা খুলে তিনি কাউন্ট তলস্তয়কে হাত নেড়ে যেতে ইঙ্গিত করলেন। অন্য কয়েকজন, বিশেষত লালরক্ষীরা প্রতিবাদে গজগজ করল, আর নাবিকটি বিজয়গর্বে মন্তব্য করল, দেখলে তো, আগেই বলেছিলাম। এবার দুজন সৈন্যের দিকে তিনি মন দিলেন। দুর্গের সৈন্যদের পক্ষ থেকে তারা নির্বাচিত হয়েছে প্রতিবাদ জানানোর জন্য। বলল, ভরপেট খাবার নেই, অথচ বন্দীরা প্রহরীদের মতোই সমান খাবার পাচ্ছে। প্রতি বিপ্লবীদের জন্য এত ভালো ব্যবহার কেন? আমরা ডাকাত নই কমরেড, বিপ্লবী, জবাব দিল কমান্ড্যান্ট। তারপর ফিরলেন আমাদের দিকে। আমরা বললাম যে ইউঙ্কারদের ওপর নির্যাতন চলছে এবং মন্ত্রীদের জীবন বিপন্ন, এই রকম একটা গুজব ছড়িয়েছে। তাই আমরা কি গিয়ে বন্দীদের সঙ্গে দেখা করতে পারি, যাতে দুনিয়ার কাছে প্রমাণ করা যাবে? না, উত্তপ্ত কণ্ঠে জবাব দিলেন তরুণ যোদ্ধা। ফের গিয়ে বন্দীদের বিরক্ত করতে আমি রাজি নই। এই কিছুক্ষণ আগেই ওদের ঘুম থেকে টেনে তুলতে বাধ্য হয়েছিলাম। ওরা তো একেবারে ধরেই নিয়েছিল যে আমরা ওদের খতম করতে এসেছি। এমনিতেই অধিকাংশ ইউঙ্কারকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা ছাড়া পাবে কাল। ঝট করে পেছন ফিরলেন তিনি। তাহলে পৌরসভা কমিশনের সঙ্গে আলাপ করতে পারি কি? এক গ্লাস চা ঢালছিলেন কমান্ড্যান্ট, মাথা নাড়লেন। এখনো হলে আছেন ওরা, বললেন অবহেলার সুরে। সত্যি, ঠিক দরজার বাইরেই দাঁড়িয়েছিল ওরা। একটা কেরোসিন বাতির মিটমিটে আলোয় মেয়রকে ঘিরে উত্তেজিত আলাপ চলছে। বললাম, মিস্টার মেয়র, আমরা আমেরিকান সাংবাদিক। আপনার তদন্তের ফলাফল কি দাঁড়ালো তা সরকারিভাবে বলবেন কি? মর্যাদা ভাজন মুখখানা তিনি আমাদের দিকে ফেরালেন। ধীরে ধীরে বললেন, খবরগুলো সত্যি নয়। মন্ত্রীদের এখানে আনার সময় কতকগুলো কাণ্ড হয়েছিল। তাছাড়া তাদের সঙ্গে যথাযোগ্য ব্যবহারই করা হয়েছে, আর ইয়ুঙ্কাররা কেউই এতটুকু জখম হয়নি। নেভস্কি সড়কে মধ্যনিশার শূন্য অন্ধকারে নীরবে এগিয়ে চলেছে সীমাহীন একসারি সৈন্য। চলেছে কেরেন্সকির সঙ্গে লড়াই করতে। ঝাপসা গলিগুলোয় আসা যাওয়া করছে বাতি নেভানো মোটর গাড়ি, আর সন্তর্পণ তৎপরতা চলেছে কৃষক সোভিয়েতের সদর দপ্তর 6 নম্বর ফন্তানকায়, নেভস্কিতে মস্ত একটা ভবনের বিশেষ একটা ফ্ল্যাটে, আর ইঞ্জিনিয়ার স্কুলে। পৌরসভা আলোয় আলোকিত, আর স্মলনি ইনস্টিটিউটে সর্বনাশা আগুন ঝলসে অতি ঘূর্ণিত এক ডায়নামোর মতো শব্দিত হয়ে চলেছে সামরিক বিপ্লবী কমিটি। শনিবার 10ই নভেম্বর। নাগরিকগণ, সামরিক বিপ্লবী কমিটি ঘোষণা করছে যে বিপ্লবী শৃঙ্খলার কোনো লঙ্ঘন সহ্য করা হবে না। চুরি, ডাকাতি, গুন্ডামি এবং দাঙ্গার চেষ্টা করলে কঠোর শাস্তি দেওয়া হবে।
প্যারি কমিউনের দৃষ্টান্ত অনুসরণ করে কমিটি যে কোনো লুঠতরাজকারী বা বিশৃঙ্খলার প্ররোচককে নির্মম হস্তে ধ্বংস করবে। নগর চুপচাপ, একটা ঘেরাও, একটা ডাকাতি, এমনকি একটি মাতালের মারপিট পর্যন্ত নয়। রাত্রে স্তব্ধ রাস্তায় টহল দেয় সশস্ত্র পেট্রল। মোড়ে মোড়ে সৈনিক আর লালরক্ষীরা ছোট ছোট আগুন ঘিরে উবু হয়ে বসে, হাসে, গান গায়। দিনের বেলায় প্রচুর ভিড় জমে ওঠে ফুটপাতে। ছাত্র আর সৈন্য, ব্যবসায়ী আর মজুরদের মধ্যে চলে অবিশ্রান্ত বিতর্ক। রাস্তায় নাগরিকরা পরস্পরকে থামায়। কসাকরা আসছে নাকি? না না। শেষ খবর কি? ঠিক জানি না। কেরেন্সকি কোথায়? শুনছি পেত্রোগ্রাদ থেকে মাত্র 8 ভার্স্ট দূরে। সত্যি নাকি? বলশেভিকরা পালিয়ে গিয়ে উঠেছে আর ওরা যুদ্ধজাহাজে? লোকে তো তাই বলছে। তারস্বরে চিৎকার করছে কেবল দেয়ালগুলো আর কিছু খবরের কাগজ। ধিক্কার, আবেদন, ডিক্রি। প্রকাণ্ড এক পোস্টারে স্থান পেয়েছে কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটির ক্ষিপ্ত ঘোষণা। ওদের অর্থাৎ বলশেভিকদের কি স্পর্ধা! বলে কিনা কৃষক প্রতিনিধি সোভিয়েতগুলো তাদের সমর্থন করছে। তারা নাকি কথা বলছে কৃষক প্রতিনিধি সোভিয়েতগুলোর পক্ষ থেকে। রাশিয়ার সমস্ত মেহনতি মানুষ জেনে রাখুক যে সেটা মিথ্যা কথা। সারা রুশ কৃষক প্রতিনিধি সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি মারফত সমস্ত মেহনতি চাষি, মেহনতি শ্রেণীগুলির অভিপ্রায়ের এই অপরাধী লঙ্ঘনে সংগঠিত কৃষকদের কোনরূপ অংশগ্রহণ সরসে অস্বীকার করছে। সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টির সৈনিক বিভাগ বলছে, বলশেভিকদের উন্মাদ অপচেষ্টা ভেঙে পড়ার মুখে গ্যারিসনে ভাঙন, ধর্মঘট করেছে মন্ত্রী দপ্তরগুলো, রুটি দুর্লভ হয়ে উঠছে। কিছু ম্যাক্সিমালিস্ট ছাড়া সমস্ত দলই কংগ্রেস ত্যাগ করে গেছে। বলশেভিকরা নিঃসঙ্গ। দেশ ও বিপ্লব ত্রাণ কমিটির চারপাশে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় কমিটির প্রথম আহ্বানের জন্য তৈরি থাকতে সমস্ত সুস্থ মস্তিষ্ক ব্যক্তির নিকট আমরা আবেদন জানাচ্ছি। প্রজাতন্ত্রের পরিষদ একটি প্রচারপত্রে অন্যায়ের তালিকা দাখিল করল। সঙ্গিনের শক্তির কাছে পরাস্ত হয়ে প্রজাতন্ত্র পরিষদ সরে যেতে ও সাময়িকভাবে তার সভা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। মুক্তি ও সমাজতন্ত্রের বুলি মুখে নিয়ে জবরদখলিরা হিংস্র স্বেচ্ছাচারের এক রাজত্ব কায়েম করেছে। সাময়িক সরকারের সদস্যদের গ্রেপ্তার করেছে তারা, খবরের কাগজ বন্ধ করে দিয়েছে, ছাপাখানা দখল করেছে। এই শক্তিকে জনগণ ও বিপ্লবের শত্রু বলে গণ্য করতে হবে। লড়াই করে ধূলিসাৎ করা উচিত একে। প্রজাতন্ত্রের পরিষদ তার কাজ চালু না করা পর্যন্ত রুশ প্রজাতন্ত্রের নাগরিকদের নিকট আবেদন জানাচ্ছে, দেশ ও বিপ্লব ত্রাণের স্থানীয় কমিটিগুলির চারপাশে সামিল হন। বলশেভিকদের উচ্ছেদ করে দেশকে সংবিধান সভায় পৌঁছে দেবার মতো একটি সরকার গঠনের আয়োজন করছে এই কমিটিগুলি। দেলো নারোদা বলল, বিপ্লব হলো সমগ্র জনগণের অভ্যুত্থান। কিন্তু কি আমরা দেখছি এক্ষেত্রে? লেনিন ও ত্রৎস্কি দ্বারা প্রতারিত মুষ্টিমেয় কিছু হতভাগ্য নির্বোধ ছাড়া আর কেউ নেই। এদের ডিক্রি ও আবেদনগুলি শুধু ঐতিহাসিক কৌতূহল বস্তুর জাদুঘরে গিয়ে জমবে। এবং নারদ নয় স্লোভ বা গণবাণী অর্থাৎ জনসমাজতন্ত্রীদের কাগজ লিখল, শ্রমিক কৃষক সরকার সে এক আকাশ কুসুম। রাশিয়ার অথবা আমাদের মিত্র শক্তিদের দেশে, এমনকি শত্রু দেশেও কেউ এ সরকারকে স্বীকার করবে না। বুর্জোয়া সংবাদপত্রের তখন সাময়িক তিরোধান ঘটেছে। পারাভদায় বেরিয়েছে রুশ সোভিয়েত প্রজাতন্ত্রের পার্লামেন্টের অর্থাৎ নতুন ইৎসেইকার প্রথম অধিবেশনের বিবরণ। কৃষি কমিশনার মিলিউতিন জানিয়েছেন যে কৃষক কার্যনির্বাহী কমিটি 13ই ডিসেম্বর একটি সারা রুশ কৃষক কংগ্রেস আহ্বান করেছে। কিন্তু ততদিন অপেক্ষা করার সময় নেই আমাদের, তিনি বলেন। কৃষকদের সমর্থনটা আমাদের জন্য খুবই জরুরি। আমার প্রস্তাব, আমরাই কৃষক কংগ্রেস ডাকি এবং অবিলম্বে। বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরা রাজি হয়েছে। তাড়াতাড়ি করে রাশিয়ার কৃষকদের প্রতি একটি আবেদন রচিত হয় এবং পরিকল্পনা কার্যকর করার জন্য নির্বাচিত হয় 5 জনের একটি কমিটি। জমি বিতরণের পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা এবং শিল্পের ওপর শ্রমিক তদারকির প্রশ্ন আনুষাঙ্গিক ভারপ্রাপ্ত বিশেষজ্ঞদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মুলতুবি রইল। 3টি ডিক্রি পড়ে শোনানো ও অনুমোদিত হয়। প্রথমত, লেনিনের সংবাদপত্রের ক্ষেত্রে সাধারণ নিয়ম। এতে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিরোধ ও অবাধ্যতার প্ররোচনা যারা যোগাবে, অপরাধে উস্কানি দেবে বা ইচ্ছে করে সংবাদ বিকৃত করবে, তেমন সমস্ত সংবাদপত্র দমনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ঘর ভাড়া মুলতুবি রাখার ডিক্রি। এবং তৃতীয়ত, শ্রমিক মিলিশিয়া গঠনের ডিক্রি।
এছাড়া একটি আদেশে খালি ফ্ল্যাট ও বাড়ি রিকুইজিশন করার অধিকার দেওয়া হয়েছে পৌরসভাকে এবং আরেকটি আদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রুত বন্টন এবং অত্যাবশ্যক রোলিং স্টক ছাড়ার জন্য টার্মিনাল স্টেশনে মালগাড়ি খালাসের হুকুম দেওয়া হয়েছে। 2 ঘন্টা পর কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি সারা রাশিয়ায় এই টেলিগ্রামটি পাঠায়। কৃষকদের জাতীয় কংগ্রেস আয়োজনের ব্যুরো নামে বলশেভিকদের স্বয়ম্ভূ একটি সংস্থা সমস্ত কৃষক সোভিয়েতকে পেত্রোগ্রাদে কংগ্রেসের জন্য প্রতিনিধি পাঠাতে আমন্ত্রণ করছে। কৃষক প্রতিনিধি সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করছে যে কমিটি আগের মতোই এখনো মনে করে যে মেহনতি শ্রেণী ও দেশের একমাত্র পরিত্রাতা সংবিধান সভার নির্বাচন চালানোর জন্য প্রয়োজনীয় শক্তিগুলিকে এই মুহূর্তে মফস্বল থেকে সরিয়ে আনা বিপজ্জনক। কৃষক কংগ্রেসের তারিখ আমরা 13 ডিসেম্বর ধার্য করছি। পৌরসভায় সবাই উত্তেজিত, অফিসাররা আসছে আর যাচ্ছে। ত্রাণ কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মেয়র। একজন কাউন্সিলর ভেতরে ছুটে ঢুকল কেরেন্সকির প্রচারপত্রের একটি কপি নিয়ে। নেভস্কির ওপর দিয়ে নিচু হয়ে উড়ে যাওয়া একটি এরোপ্লেন থেকে শয়ে শয়ে এই প্রচারপত্র ছড়ানো হয়েছে। তাতে অবাধ্যদের উপর ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে। হুকুম দেওয়া হয়েছে সৈন্যেরা যেন অস্ত্র ত্যাগ করে অবিলম্বে মার্স ময়দানে জমা হয়। শুনলাম মুখ্যমন্ত্রী ইৎসার্স্কোয়ে সেলো দখল করেছে এবং ইতিমধ্যেই পেত্রোগ্রাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 5 মাইল দূরে এসে পৌঁছেছে। শহরে সে ঢুকবে কাল, কয়েক ঘন্টার মধ্যেই। কসাকদের সংস্পর্শে এসে সোভিয়েত সৈন্যরা নাকি সাময়িক সরকারের পক্ষে চলে যাচ্ছে। চেরনভ নাকি মধ্যপন্থা নিয়ে নিরপেক্ষ সৈন্যদের নিয়ে গৃহযুদ্ধ বন্ধের মতো একটা শক্তি খাড়া করবার চেষ্টা করছেন। বলা হলো শহরে গ্যারিসনের রেজিমেন্টরা নাকি বলশেভিকদের ছেড়ে যাচ্ছে। ইতিমধ্যেই নাকি স্মলনি ফাঁকা। গোটা সরকারি যন্ত্রটা কাজ থামিয়েছে। রাষ্ট্রীয় ব্যাংকের কর্মচারীরা স্মলনির কমিশনারদের অধীনে কাজ করতে আপত্তি করেছে, তাদের টাকা দিতে চাইছে না। ব্যক্তিগত ব্যাংক সবই বন্ধ, মন্ত্রী দপ্তরগুলোয় ধর্মঘট। পৌরসভার একটি কমিটি এখন থেকেই ব্যবসায়ী ঘরগুলো ঘুরে ঘুরে ধর্মঘটিদের বেতন দেবার মতো একটি তহবিল সংগ্রহে নেমেছে। ত্রৎস্কি গিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রী দপ্তরে। শান্তির ডিক্রিটি বিদেশি ভাষায় অনুবাদের হুকুম দেন। তার মুখের ওপরেই পদত্যাগপত্র দেয় 600 কর্মচারী। শ্রম কমিশনার স্লিয়াপনিকভ হুকুম দিয়েছেন 24 ঘন্টার মধ্যে তার দপ্তরের সমস্ত কর্মচারীকে কাজে যোগদান করতে হবে, নইলে চাকরি ও পেনশন তারা খোয়াবে। এতে সাড়া দিয়েছে কেবল দারোয়ানরা। খাদ্য সরবরাহের বিশেষ কমিটির কিছু কিছু শাখা বলশেভিকদের হুকুম মানার চেয়ে বরং কাজ বন্ধ করেছে। ভালো মাইনে এবং উন্নত অবস্থার ঢালাও প্রতিশ্রুতি সত্ত্বেও টেলিফোন এক্সচেঞ্জের অপারেটররা সোভিয়েত হেডকোয়ার্টার্সের সঙ্গে কোনো যোগাযোগ দিচ্ছে না। যেসব সদস্য সোভিয়েত কংগ্রেসে থেকে গেছে এবং যারা অভ্যুত্থানে অংশ নিচ্ছিল তাদের বহিষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। মফস্বলের খবর, ম্যাগিলিয়ভ বলশেভিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিয়েভে কসাকরা সোভিয়েতগুলো চূর্ণ করে গ্রেপ্তার করেছে সমস্ত অভ্যুত্থানী নেতাদের। লুগার সোভিয়েত এবং 30,000 সৈন্যের গ্যারিসন সাময়িক সরকারের প্রতি আনুগত্য জানিয়ে সারা রাশিয়াকে তার পাশে সামিল হবার জন্য আবেদন জানিয়েছে। দনেৎস্ক কয়লা অঞ্চল সমস্ত সোভিয়েত ও ট্রেড ইউনিয়নকে ভেঙে দিয়ে কালেদিন সসৈন্যে এগুচ্ছে উত্তর দিকে। রেল শ্রমিকদের একজন মুখপাত্র বললেন, কাল আমরা সারা রাশিয়ায় একটি তারবার্তা পাঠিয়ে দাবি করেছি যে রাজনৈতিক পার্টিগুলির মধ্যে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে, গঠন করতে হবে একটি সমাজতন্ত্রী কোয়ালিশন সরকার, নইলে কাল রাত্রে আমরা ধর্মঘট ঘোষণা করব। সকালে সমস্যাটি আলোচনার জন্য সমস্ত দলের বৈঠক হবে। মনে হচ্ছে বলশেভিকরা যেন মিটমাটে উদ্গ্রীব, যদি অবশ্য ততক্ষণ অবধি ওরা টিকে থাকে। হাসলেন শহর ইঞ্জিনিয়ার, দশাশয়ী রক্তিম চেহারা। যখন স্মলনিতে এলাম জায়গাটা ফাঁকা তো নয়ই, বরং আগের চেয়েও সরগরম। দলে দলে আসছে যাচ্ছে মজুর আর সৈন্য, সর্বত্রই দুগুণ প্রহরী। ওখানে বুর্জোয়া ও নরমপন্থী সমাজতন্ত্রী কাগজের রিপোর্টারদের সঙ্গে দেখা হলো। ভালিয়া নারোদার একজন চিৎকার করলো, বার করে দিয়েছে আমাদের। বঞ্চ ব্রুভোভিচ প্রেস ব্যুরোয় এসে বলে কিনা ভাগো, বলে আমরা নাকি গুপ্তচর। একসঙ্গে সবাই কথা বলে উঠল, অপমান, জবরদস্তি, সংবাদপত্রের স্বাধীনতা।
ভেতরে বড় বড় টেবিল বোঝাই হয়ে আছে স্তূপাকৃতি আবেদন, ঘোষণা আর সামরিক বিপ্লবী কমিটির ফতোয়ায়। গাড়ি দাঁড়িয়ে আছে, আর এগুলো বোঝাই করছে শ্রমিক ও সৈনিকেরা। একটি শুরু হয়েছে এই রকম: ধিক্কার মঞ্চ। এই যে মর্মান্তিক মুহূর্ত দিয়ে রুশ জনগণ চলেছে, সেই সময় মেনশেভিক ও তাদের অনুগামীরা এবং দক্ষিণপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরা বিশ্বাসঘাতকতা করেছে শ্রমিক শ্রেণীর প্রতি। তারা যোগ দিয়েছে কর্নিলভ, কেরেন্সকি, সাভিনকভের সঙ্গে। বিশ্বাসঘাতক কেরেন্সকির ফতোয়া ছাপাচ্ছে তারা, শহরে আতঙ্ক ছড়াচ্ছে, এই ভ্রষ্টের অলিক সব বিজয়ের হাস্যকর গুজব রটাচ্ছে। নাগরিকগণ, এই সব বাজে গুজবে বিশ্বাস করবেন না। কোনো শক্তির সাধ্য নেই যে জনগণের বিপ্লবকে পরাস্ত করে। প্রধানমন্ত্রী কেরেন্সকি ও তার অনুগামীদের দ্রুত ও যথাযোগ্য শাস্তি আসন্ন। এদের আমরা তুলে দিচ্ছি ধিক্কার মঞ্চে। এদের আমরা ছেড়ে দিচ্ছি সমস্ত শ্রমিক, সৈনিক, নাবিক ও কৃষকদের কোপ দৃষ্টির সামনে। তাদেরই সামনে যাদের পায়ে সাবেকি বেড়ি পরাতে চাইছে এরা। দেহ থেকে জনগণের রোষ ও ঘৃণার দাগ মুছে ফেলা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। ধিক এই অভিশপ্ত বিশ্বাসঘাতকেরা।